কদিন ধরে শ্রাবণ কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, বাবা মায়ের সাথে কথা বলে না, অফিসে যায় না, এমনকি আদনানের সাথেও যোগাযোগ করে না। আদনান দেখা করতে চাইলে শ্রাবণ আদনানকে ইগনোর করে, গালিগালাজ করে। কারণ আদনান সব জেনেও শ্রাবণের থেকে সব লুকিয়ে গিয়েছিল। আদনানকেও শ্রাবণ সহ্য করতে পারে না। শ্রাবণের কাছে এমন খারাপ ব্যবহার আদনান মেনে নিতে পারে না। তাই সে শ্রাবণের আশেপাশে আসাটাই ছেড়ে দিয়েছে। আদনান একটা পার্কের ব্রেঞ্চে বসে আছে। হঠাৎ আদনানের ফোনে কল আসে। কল পেয়ে আদনান সোজা মেঘদের বাসায় চলে যায়। মেঘদের বাসায় গিয়ে দেখে নওরিন, ইরা, সামি মিলে একসাথে কি যেন আলোচনা করছে। ইরা আদনানকে সোফায় বসতে বলে। চারজনে একসাথে বসে আলোচনা করছে মেঘকে কিভাবে ফিরিয়ে আনবে আবিরের জাল থেকে। আবির সেই যে মেঘকে নিয়ে চলে গেল, আর কোনো ফোনও করেনি, এমনকি মুক্তিপণও চায়নি। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। আদনান নওরিনকে ইগনোর করতে চাইলেও মেঘের কথা ভেবে নওরিনের সঙ্গ দেয়। যেভাবে হোক মেঘকে বাঁচাতে হবে। চারিদিকে পুলিশ খোঁজাখুঁজি চালিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের কোনো খোঁজ পাওয়া যায় না। আবিরকে না পেলে মেঘকেও পাওয়া যাবে না। তাই সবার আগে আবিরের লোকেশন জানতে হবে। আদনান ইরাকে জিজ্ঞেস করল, ইরা, তুমি আমাকে এটা বলো, আবিরের শহরে পরিচিত কেউ আছে কিনা? শহরে যে কদিন ছিল, আবির জেলে ছিল। যদি কারো সাথে পরিচিত হয়ে থাকে, তাহলে জেলের কোনো আসামির সাথেই হবে। আবিরের সব আত্মীয়স্বজন তো গ্রামে থাকে। আবিরের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা মোবাইল, ইমেইল এমন কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা আবিরের লোকেশন পাব? আমার তো জানা নেই। তবে মেঘের ফোন ঘাটলে কিছু একটা মিলত। কিন্তু মেঘের সিমটাই তো এখন আর নেই। সেটা তো আগেই আমি ভেঙে ফেলেছি, যেদিন আবির মেঘকে ফোন করেছিল। তাহলে চলো আমরা গ্রামে খোঁজ করি। যদি আবির গ্রামে থাকে, কিংবা ওর আত্মীয়স্বজন কারো সাথে যোগাযোগ করে ওর নাম্বার জোগাড় করতে পারি কিনা, চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে। আদনান, নওরিন আর ইরা মিলে সঙ্গে সঙ্গে মেঘদের গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সামি এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, তাই সামিকে সঙ্গে নেওয়া রিস্কি। আদনান বাসের টিকিট কাটলে পরের দিন সকাল সকাল ওরা গ্রামের বাড়িতে রওনা দেয়। ইরা আর নওরিন যখন বাসে কথা বলছিল তখন কেউ একজন মুখ আড়াল করে একই বাসে উঠে। ইরা ভালো করে তাকিয়ে বুঝতে পারল এটা আবির। আশ্চর্যজনক হলেও একই বাসে আবিরও উঠে। আবিরের সিটটা আদনানের সিটের অপোজিটে পড়ে। ইরা আদনানের ফোনে মেসেজ করে আবিরকে ইশারায় দেখায়। আদনান কানে হেডফোন গুজার অভিনয় করে আবিরের কথা শোনার চেষ্টা করে। আবির কেউ একজনের সাথে ফোনে কথা বলছে। আদনান আবিরের কথাগুলো ফলো করছে। আবির বলল, আরে বাবা, খাচ্ছে না তো কি হয়েছে? জোর করে খাওয়া। ওর বেঁচে থাকার খুব প্রয়োজন। আমার জন্য বাঁচতে হবে ওকে। কি বলছে? ও যতই শ্রাবণ করুক, শ্রাবণের কাছে আর ফিরে যেতে পারবে না। ওই আবিরের জীবন। আচ্ছা, মুশকিল তো। এখন আমি গ্রামে যাচ্ছি, গাড়িতে আছি। এখন কি করব? ঠিক আছে, আসছি। ভুলিয়ে রাখো কিছু সময়। এই বলে আবির রাগ দেখিয়ে বাস থেকে নেমে
এটা হয়তো আল্লাহর ইচ্ছে, নয়তো আজ এইভাবে আবিরের সাথে কেন ওদের দেখা হলো। আদনানও সোজা বাস থেকে নেমে পড়ে। ইরা, নওরিন আদনানকে ফলো করে দুজনে বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আদনান যেভাবে বলবে সেভাবে করতে হবে। হয়তো মেঘকে ফিরে পেতে পারে। কারণ আবিরের কথায় যা বোঝা তাতে এটাই যে মেঘ এখনো বেঁচে আছে। আর মেঘের নিঃশ্বাস চলাকালীন সময়ই ওকে বাঁচাতে হবে। কে জানে আবির কেমন আচরণ করছে ওর সাথে। ইরা আর নওরিনকে বাসায় চলে যেতে বলে আদনান আবিরকে ফলো করতে থাকে। আবির একটা সিএনজি করে কোনো ঠিকানায় চলে যায়। আদনান অন্য একটা সিএনজি নিয়ে আবিরের গাড়িকে ফলো করতে বলে। একটা জায়গায় গিয়ে আবির গাড়ি থামিয়ে নেমে পড়ে। যেতে যেতে একসময় আবির আদনানের চোখের আড়ালে চলে যায়। আদনান এদিক সেদিক অনেক খোঁজে কিন্তু আবিরের গাড়িকে আশেপাশে দেখতে পায় না। এইভাবে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে কে জানত। তবে আবির যেখানে নেমেছে আদনান সেই জায়গাটা ভালো করে নজর দিয়ে রেখেছে। অনেক সময় আবিরের অপেক্ষায় আদনান রাস্তায় দাঁড়িয়ে থাকে। 51 আবিরের দেখা না পেয়ে আদনান ফিরে আসে। আবির ভেতরে যেতে যেতে খুব ভেতরে যায়। রাস্তায় অলিগলি পেরিয়ে ছোটখাটো রাস্তা গিয়ে একটা ফ্ল্যাটে প্রবেশ করে। ভেতরে ঢুকে দেখে আবিরের পোষা গন্ডা মেঘকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মেঘ কিছুই মুখে তুলছে না। আবির মেঘের কাছে গিয়ে মেঘের মুখ চেপে ধরে মেঘকে বলল, কি ভাবছিস তুই? না খেলে আমি তোকে ছেড়ে দেব। ইম্পসিবল মেঘ। তুই কবুল না বলা পর্যন্ত এই বন্দিজীবন থেকে মুক্তি পাবি না। কুত্তার বাচ্চা, আমাকে ছেড়ে দে। একবার শুধু বাঁধন খুলে দে আমার। এখান থেকে পালাতে বেশি সময় লাগবে না। তুই কি ভাবিস তুই আমাকে এখানে আটকে রাখতে পারবি? যতদিন আমার নিঃশ্বাস চলছে ততদিন আমি শুধু শ্রাবণের হয়ে থাকব। তোর মতো খুনিকে বিয়ে করব না। তোকে এত সহজে ছাড়ব না। ছাড়লেই তুই পুলিশের কাছে যাবি। আর এত শ্রাবণ করিস না। শ্রাবণ অলরেডি জেনে গেছে তোর আসল পরিচয়। রাত্রি সেজে ওকে কিভাবে ধোঁকা দিয়েছিস তুই। নামে কি আসে যায়? আমার ভালোবাসা তো মিথ্যে না। আর তুই শত চেষ্টা করেও আমাকে আটকে রাখতে পারবি না। তোর এই গুন্ডাপান্ডাদের সামনে দিয়ে আমি এই বন্দিখানা থেকে বেরিয়ে যাব। শুধু দেখে যা তুই। দেখি কিভাবে পালাস তুই। আবির রাগে কটমট করতে থাকে। মেঘ আবিরের মুখ বরাবর থু থু ফেলে দেয়। আবির রাগে মেঘকে চড় মারতে গিয়েও থেমে যায়। বেরিয়ে আসে মেঘের সামন থেকে। আদনান বাসায় এসে ইরাকে ফোন করে সব জানায়। মেঘের বাবা মা দুজনই কাঁদতে কাঁদতে দিশেহারা। এত কড়া সিকিউরিটি দেওয়ার পরেও মেঘকে আবিরের হাত থেকে বাঁচাতে পারলেন না। সেই আবির ওকে কিডন্যাপ করে নিয়ে গেল। মেঘের মায়ের ভেতরটা ডুকরে কেঁদে উঠে নারী ছাড়া ধনটার জন্য। নামাজে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তিনি। একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার করুণ আর্তনাদ এক মায়ের চোখের জল দেখলে বোঝা যায়। ইরা লুকিয়ে লুকিয়ে কাঁদে। কাউকে বুঝতে দেয় না। ইরা জানে এইভাবে ভেঙে পড়লে মেঘকে সহজে ফিরে পাবে না। সাহস নিয়ে আবিরের মুখোমুখি হতেই হবে। শ্রাবণ একা একা সন্ধেবেলা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। নিঃসঙ্গ জীবনে আনিকার স্মৃতিগুলো আজ বড্ড উকি দিচ্ছে শ্রাবণের ছোট মনে। সেই সাথে মেঘের দেওয়া যন্ত্রণাগুলোও। ফোনের টিউন শুনে ভাবনা থামায় শ্রাবণ।
ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার থেকে ফোন আসছে, তাও ভিনদেশের নাম্বার। শ্রাবণ কল রিসিভ করে সালাম দিলে ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে একটা মেয়ে বলল, কেমন আছো শ্রাবণ? আনিকা। হুম। চিনতে পেরেছ? কি করব বলো, চাইলেও ভুলতে পারি না। কি হয়েছে তোমার? গলা ভাঙা কেন? জানো, তোমার দেওয়া কষ্টগুলোকে ভুলতে রাত্রিকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু সেও তোমার মতো ফাঁকি দিল। আমার সাথে কেন এমন হচ্ছে আনিকা? আমি কি সত্যি পাপী? শ্রাবণ, পারলে আমায় ক্ষমা করে দিও। বিনা দোষে তোমায় যে শাস্তি আমি দিয়েছি তাতে আমি অনুতপ্ত, কিন্তু আমি নিরুপায় ছিলাম। সিঙ্গাপুরে আসার পর জানলাম বাবা আমার বিয়ে ঠিক করেছে তার বিজনেস পার্টনারের ছেলের সাথে। বাবা যখন আমাকে জানায় তার আগে সুযোগ বুঝে আমার পাসপোর্টটা বাবা রেখে দেয়, নয়তো আমি ঠিকই বাংলাদেশে ব্যাক করতাম। কিছুদিন আগে আন্টিকে ফোন দিয়ে জানতে পারলাম তুমি মেঘকে বিয়ে করতে যাচ্ছ। অনেক চেষ্টা করেছি ফোন করার, কিন্তু সাহস পাইনি। আজ দিলাম। মেঘ কেমন আছে শ্রাবণ? জানি না আমি। আমাকে ঠকিয়েছে ওই মিথ্যেবাদী। কি বলছো এসব? আর তুমি রাত্রির কথা বললে সে আবার কে? শ্রাবণ সব কথা আনিকাকে খুলে বলে। আনিকা শ্রাবণকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না, কারণ আনিকা নিজেও অপরাধী। কোনো মুখে আরেকটা মেয়ের হয়ে ওকালতি করবে, যে নিজেই এত বড় অন্যায় করে বসে আছে। একটা নিষ্পাপ মনকে কষ্ট দেওয়ার মাসুল এখন আনিকা একাই দিচ্ছে। হয়তো বাকি জীবনে আরও নানানরকম ঝড়তুফান যাবে আনিকার উপর দিয়ে, তাও সহ্য করে নিবে মেয়েটা। কিন্তু শ্রাবণের কষ্ট যে মেনে নেওয়া যায় না। ছেলেটা তো সত্যি ভালোবেসেছিল। কি পেল ভালোবেসে? অবহেলা, অযত্ন, অবশেষে বিশ্বাসঘাতকতা। এসব কষ্ট যে বারবার সহ্য করার মতো শক্তি একটা মানুষের মধ্য থাকে না। আনিকা ফুপানি থামিয়ে শুধু শ্রাবণকে বলল, সব শুনে মনে হচ্ছে মেয়েটা দোষী নয় শ্রাবণ। আবারও চেষ্টা করে দেখতে পারো। হয়তো সে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে। তুমি এটা বলছো? কি করব বলতে পারবে? তোমাকে কষ্ট দিয়ে আজ আমি সুখী নই শ্রাবণ। আমি যে অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাইবার মুখ আমার নেই। তবুও বলছি মাফ করে দিও। আর মেঘকে আরেকবার সুযোগ দিও। হয়তো মেয়েটা তোমায় সত্যি ভালোবাসে। নয়তো কেউ কিভাবে তোমার ছবি না দেখে তার হৃদয় এঁকে ফেলতে পারে। কিন্তু আনিকা, ভালো থেকো শ্রাবণ। আল্লাহ হাফেজ। আনিকা শুনো। শ্রাবণের কথা না শুনে আনিকা ফোন কেটে দেয়। আনিকার কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগল শ্রাবণের কাছে। আনিকার গলার আওয়াজে স্পষ্ট বোঝা গেছে মেয়েটা কাঁদছে। কিন্তু আনিকা কাঁদছে কেন? শ্রাবণ ভেবে পায় না আনিকার কি হয়েছে। যে মেয়েটা সুখ খুঁজতে শ্রাবণকে ছেড়ে চলে গেল, আজ সে অসুখী কেন? ভাবনার অতল গহ্বরে প্রবেশ করতে চায় শ্রাবণ, কিন্তু মেঘের মুখখানি দুচোখে স্পষ্ট ভেসে ওঠে। মেঘের হাসি, কান্না, দুষ্টামি, মেঘের চাঞ্চল্য। এই তো সেদিন যেভাবে শ্রাবণকে দেখতে চুপি চুপি শ্রাবণের কাছে আসা। মেয়েটা নির্ঘাত বোকা। বোকা না হলে কেউ এমন সিদ্ধান্ত নেয়?
কড়া সিকিউরিটি থাকার পরেও মেয়েটা চুপিসারে সবাইকে ফাঁকি দিয়ে ভালোবাসার মানুষটিকে একনজর দেখার জন্য এতদূর ছুটে আসে। শ্রাবণ ভাবছে এসব কি সত্যি মেঘের ছলনা নাকি ভালোবাসা। কি বুঝবে শ্রাবণ? এখনো মেঘের সাথে বোঝাপড়া হয়নি। তার আগেই মেঘ এক বুক যন্ত্রণা দিয়ে হারিয়ে গেল। কেন হারালো মেঘ এইভাবে? 52 আদনান মেঘকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যেভাবে হোক মেঘকে ফিরিয়ে আনতে হবেই। শ্রাবণকে বুঝিয়ে দিতে হবে মেঘের ভালোবাসার গভীরতা কতটুকু ছিল। একটুও মিথ্যে মায়া ছিল না মেঘের অস্তিত্বে। শুধুমাত্র আনিকার কথা ভেবে নিজের পরিচয় সেদিন গোপন রাখল মেয়েটা। ভাগ্যের দোষে আজ সবকিছু এলোমেলো হয়ে গেল। এমন তো কথা ছিল না। আদনান যখন বাবা মায়ের সাথে মেঘকে নিয়ে কথা বলছে তখন নওরিন ওর ফোনে কল দেয়। নওরিনের কল দেখে আদনান নিজের রুমে চলে আসে। তারপর কলটা রিসিভ করে বলল, কি হয়েছে? মেঘকে খুঁজে পাওয়ার কোনো উপায় পেলে? না, তবে চেষ্টা করছি। আমরা চাইলে শ্রাবণ ভাইয়ার হেল্পও নিতে পারি। ও মেঘকে কেন এখন আমাকেই সহ্য করতে পারে না। আমার মনে হয় না শ্রাবণ কিছু করবে। তবুও তুমি একটু বলে দেখো। শ্রাবণ তো অনেকদিন আমার সাথে যোগাযোগ করে না। ইনফ্যাক্ট আমি যোগাযোগ করতে চাইলেও আমায় ইগনোর করছে। আমি কি করব বলতে পারো? আবিরের নাম্বারও নেই, নয়তো লোকেশন ট্র্যাক করা যেত। ইরা কি বলল? সামির চাচ্চু কতদূর আগালেন? সেসব উনি ভালো বলতে পারবেন। এইভাবে খোঁজা যাবে না। আর আবির তো মুক্তিপণ চাইছে না। সেদিনের পর আবির একবারও কল করেনি মেঘকে নিয়ে যে পালিয়ে গেল। আর শ্রাবণ ভাইয়া ভাবছে মেঘ ইচ্ছে করে পালিয়েছে। তুমি এক কাজ করো, কাল শ্রাবণের বাসায় এসো, আমিও যাব। আদনান, সময় খুব কম। ফাইনাল কম্পিটিশনের আর বেশি দেরি নেই। কতদিন আছে? 3 দিন। কি বলছো? এই তারিখের মধ্যে মেঘকে কিভাবে খুঁজে পাবো আমরা? প্লিজ কিছু করো। এইভাবে ওর প্রতিভাকে হারিয়ে দিলে মেয়েটা শেষ হয়ে যাবে। কাল আসো, তারপর দেখছি কি করা যায়। তুমি বরং কাল শ্রাবণ ভাইয়াকে মেঘদের বাসায় আসতে বলো। ভাইয়ার একবার বোঝা উচিত। কাছ থেকে মেঘকে যদি সে ফিল করতে পারে, শ্রাবণ কি রাজি হবে? চেষ্টা করে দেখো। না হলে আমি যাব। ঠিক আছে। আদনান ফোন কেটে দেয়। নওরিন ফোন হাতে নিয়ে কাঁদতে থাকে। মনে মনে বলল, ফিরে আয় না মেঘ, যেভাবে পারিস ফিরে আয়। আবিরের নজর থেকে পালিয়ে আয় প্লিজ। তোকে খুব প্রয়োজন এই দেশের। তুই যে একজন শিল্পী, তোর অমূল্য প্রতিভাকে এইভাবে হারিয়ে যেতে দিস না। যেভাবে হোক ওই জাল থেকে বেরিয়ে আয় তুই। ইরা মেঘের বাবা মাকে নিয়ে রাতের খাবার খেতে বসে। ওনাদের মুখে ভাতের নলা উঠতে চায় না। মেঘের মা ডুকরে কেঁদে ওঠেন। ইরা বুঝে উঠতে পারে না কিভাবে সামলাবে এদের। প্রতিদিন হাঁটতে গেলে মেঘ, বসতে গেলে মেঘ, অথচ আজ 1 সপ্তাহ নিজের মেয়েটার থেকে দূরে। মা বাবা দুজনই ভালো নেই মেঘকে ছাড়া। ইরা শুধু ওনাদের কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করে। এইভাবে আর কতদিন চলবে? কতদিন মেয়ের জন্য চোখের জল ফেলবেন ওনারা?
এই সুখের সংসারে কেন এত কষ্ট নেমে এলো কিছুই বুঝতে পারে না ইরা। অনেক বুঝিয়ে দুজনকে অল্প খাওয়ানোর চেষ্টা করে ইরা। খাবার শেষে ঘুমাতে যায় যখন তখনই মেঘের খিলখিল হাসির শব্দ শুনতে পায় ইরা। এই বুঝি মেঘ এসে ওকে ঝাপটে ধরবে। এই বুঝি দুজনে ঝগড়াতে মেতে উঠবে। কবে যে আবারও সেই দিন আসবে? আদৌ সেই দিন আসবে কিনা তাও জানে না ইরা। শুধু জানে মেঘকে খুব প্রয়োজন। শ্রাবণ যখন ঘুমাতে যায় তখন আদনান শ্রাবণের ফোনে কল দেয়। আদনানের নাম্বার দেখে শ্রাবণ কল কেটে দেয়। আদনান বারবার দিতে থাকে। শ্রাবণ প্রতিবারই কল কেটে দিচ্ছে। আদনান বাধ্য হয়ে শ্রাবণকে একটা টেক্সট পাঠাল। শ্রাবণ কল উঠানোর প্রয়োজন নেই। কাল পারলে মেঘদের বাসায় আসিস। খুব আর্জেন্ট কাজ আছে। মেঘের ফাইনাল কম্পিটিশনের সময় এসে গেছে। মেঘকে খোঁজে পেতে তোকে খুব প্রয়োজন আমাদের। আমার উপর রাগ করে দেখাস। আগে মেয়েটাকে ফিরিয়ে আনতে একটু হেল্প কর। তুই পাশে থাকলে আমরা একটু সাহস পাব। আমি একটা লোকেশন পেয়েছি। আমার মন বলছে মেঘ সেই লোকেশনের আশেপাশে আছে। প্লিজ দোস্ত একবার আসবি তো। শ্রাবণ মেসেজ দেখে চুপ হয়ে যায়। ইচ্ছে করছে না এই মেসেজের রিপ্লে করতে, তবুও রিপ্লে করল। চেষ্টা করব। আদনান মেসেজ দেখে ভরসার নিঃশ্বাস ফেলে। শ্রাবণ পাশে থাকলে হয়তো মেঘকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। 53 পুরো রুমটা অন্ধকার। মেঘের হাত পা বাঁধা। ফ্লোরে পড়ে আছে মেয়েটা। গলা তুলে আওয়াজ দিবে সেই শক্তিটাও নেই। মুখ থেকে কাপড় পেঁচিয়ে গলায় বাঁধা। যেন গুঙানির আওয়াজ ছাড়া আর কিছু বের হয় না। হঠাৎ দরজা নড়েচড়ে উঠল। মনে হচ্ছে কেউ ভেতরে প্রবেশ করছে। মেঘ চুপচাপ দেখার চেষ্টা করছে। কিন্তু অন্ধকার থাকায় ঠাউর করা যাচ্ছে না। একটু পর রুমে আলো জ্বলে উঠল। মেঘ চোখ মেলে তাকিয়ে দেখে আবির হাতে খাবার নিয়ে মেঘের দিকে এগিয়ে আসছে। আবির মেঘের কাছে এসে মুখের বাঁধন খুলে দিল। মেঘের মুখে খাবার তুলে দিতে গেলে মেঘের মুখ সরিয়ে নেয়। বারবার জোর করেও মেঘকে খাওয়াতে ব্যর্থ হচ্ছে আবির। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ভালোই ভালোই খেয়ে নে, নইলে গলা টিপে খাবার ভেতরে পাঠাবো। খাবো না আমি। ছেড়ে দে আমাকে। একবার শুধু বাঁধন খুলে দে। আমাকে এক মুহূর্ত এখানে পাবি না তুই। ঠিক আছে দিলাম খুলে। আবির মেঘের হাত আর পায়ের বাঁধন খুলে দেয়। মেঘ উঠে যেতে চাইলে আবির মেঘের হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছিস? শ্রাবণের কাছে। এত সহজে তো আমি তোকে যেতে দিব না। তুই শুধু আমার। এই বলে আবারও মেঘকে ফ্লোরে ফেলে দেয়। মেঘ ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে। কপালে খানিকটা ব্যথাও পায়। হালকা জুড়ে চিৎকার দিয়ে উঠে, মেরে ফেল আমাকে, তবুও আমি তোর হব না। যার জন্য বুকে এত ভালোবাসা, সেই শ্রাবণী তো এখন তোকে সহ্য করতে পারে না। তাহলে কার কাছে ফিরে যাবি তুই? তবুও আমি যাব। কারণ আমি তাকে ভালোবাসি। আর আমার ভালোবাসা এভাবে ভালোবাসা হয় না আবির। জোর করে মন পাবি না তুই। কেন এত কষ্ট দিচ্ছিস আমাকে? আহা, খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্টটা আমিও পেয়েছি।
অন্ধকার কারাগারে জ্বলে পুড়ে মরেছি। কেউ আমার খোঁজ নেয়নি। তুই তো দিব্যি সুখে ছিলি। একবারও মনে পড়ল না আমাকে? তোর মতো পাপীকে মনে রাখাও পাপ। আমি তো ভুলেই গিয়েছিলাম এই জগতে তোর মতো পিশাচ আজও বেঁচে আছে। এত শাস্তি পেয়েও শান্তি হল না। আমাকে আটকে রেখে কি পাবি বলতে পারিস? তোকে তো পাব। আমার এতেই চলবে। আমি এই জীবনে শুধু একজনকে এই মন সঁপে দিয়েছি। আর কাউকে নিজের সাথে জড়াবো না। তোর মতো খুনিকে তো আগে থেকেই না। কেউ জানত না আমি খুনি। যদি তুই সেদিন আমাকে না ফাঁসাতি। আজকের এই দিন শুধু সেদিনের সাজা মাত্র। এইভাবে আমার মৃত্যু যদি লেখা থাকে তাও আমি সেই মৃত্যু হাসি মুখে গ্রহণ করব। তবুও তোকে মেনে নিব না। তাহলে ভোগ কর শাস্তি। আবির আবার মেঘের হাত পা বেঁধে মেঘের মুখ বেঁধে বাইরে চলে যায়। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। এইভাবে শ্রাবণকে ছেড়ে থাকতে হবে কখনো ভাবেনি মেয়েটা। অথচ আজ থাকতে হচ্ছে। কত স্বপ্ন ছিল দু চোখে। ভালোবেসে দুটো মানুষ, দুটো মন একে অপরের সাথে মিশে যাবে। একে অন্যকে ঘিরে বেঁচে থাকবে। সেই স্বপ্ন কি না আজ শুধু চোখের জল হয়ে ঝরছে। ৫৪ পরদিন সকাল। নওরিন, আদনান, ইরা, সামি, মেঘের বাবা মা শ্রাবণ সবাইকে একসাথে বসে আছে। মেঘকে নিয়ে আলোচনা করছে। কেউ না কেউ এক একটা আইডিয়া বের করছে। কিন্তু শ্রাবণ বরাবরের মতো চুপ থেকে যায়। শ্রাবণের চুপ থাকা দেখে ইরা শ্রাবণকে বলল, ভাইয়া তুমি কিছু তো বলো। আমার কিছু বলার নেই। তুমি চাও না মেঘ ফিরে আসুক। ওর আশা না আসাতে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, আমি এটা চাই ও যেখানে থাকুক ভালো থাকুক। কিন্তু ভাইয়া মেঘ তো তোমার কাছে ভালো থাকবে। সেটা যদি হতো তাহলে এত বড় সত্যি আমায় গোপন করল কেন? আমি কি এতটাই পর ছিলাম? সবাই ছিলে ওর সাথে। ইনফ্যাক্ট আমার বাবা মাও সব জানতেন। শুধু জানতাম না আমি। আমার ইমোশনের কোনো মূল্য নেই কারো কাছে। তাই মেঘ এইভাবে আমার মনটাকে নিয়ে ইচ্ছেমতো খেলে গেল। অসুবিধা নেই। আমাদের ঘরের মেয়েকে আমরাই ফিরিয়ে আনব। তার জন্য যত কষ্ট আমাদের হয় হোক, তবুও তোমায় কিছু করতে বলবো না। কি জানো তো ভাইয়া, মেঘ সব সত্যি তোমায় বলতে চাইছিল, আমি ওকে বাধা দিয়েছিলাম। মেয়েটা সেদিন সত্যি বলতে গিয়েও নিজের ভালোবাসার মানুষটার কথা ভেবে চুপসে গেছে। মেঘ তো আমাদের ঘরের মেয়ে। ওর ক্ষতি মানে আমাদের ক্ষতি। তুমি এতদূর কষ্ট করে এসেছ, এতেই আমরা খুশি। আর কোনো হেল্প আমাদের চাই না। ইরার কথায় শ্রাবণ চুপ হয়ে যায়। মেঘের বাবা মা ইরাকে চুপ থাকতে বলেন। ওনারা শ্রাবণকে বুঝাতে ব্যস্ত হয়ে পড়েন। শ্রাবণ ওনাদের কথা মানতে নারাজ। সে কিছুই করতে পারবে না। মেঘের মা বললেন, তুমি শুধু বাহ্যিক দিক দেখে ওকে বিচার করলে এরবার ওর মনের কথাটা জানবে না। আন্টি, আমাকে মাফ করবেন। যে মানুষের আগাগোড়া মিথ্যে দিয়ে সাজানো তাকে আর বিশ্বাস করা যায় না। আমি আসছি। শ্রাবণ সোফা থেকে উঠে বাইরে যেতে নিলে ইরা পিছন থেকে বলল, যাওয়ার আগে নিজের চোখে কিছু দেখে যাও। শ্রাবণ পিছু ফিরে তাকায়। ইরা শ্রাবণকে নিয়ে মেঘের রুমে পা বাড়ায়। সামি, নওরিন আর আদনান মেঘের বাবা মায়ের পাশে বসে থাকে।
শ্রাবণ চায় না মেঘের রুমে যেতে, তবুও ইরা জোর করে শ্রাবণকে মেঘের রুমে নিয়ে যায়। রুমটা খুব সুন্দর করে গুছানো, চারিদিকে শুধু ক্যানভাস আর ক্যানভাস। প্রতিটা ক্যানভাস জুড়ে শুধু শ্রাবণের অস্তিত্ব। এসব দেখে শ্রাবণের চোখ দুটো ছানাবড়া হয়ে যায়। শ্রাবণ একটা একটা করে সব ক্যানভাসে হাত বুলায়। রুমের এমন কোনো কোণা বাকি নেই যেখানে শ্রাবণের ক্যানভাস নেই। পুরো রুমটা শ্রাবণকে নিয়ে সাজিয়ে তোলা। বড় এক ক্যানভাসের নিচে সুন্দর করে লেখা, তুমিময় আমি শুধু তোমাতেই মগ্ন, জীবনের বাঁকে বাঁকে তুমি সুখের লগ্ন। ইরা শ্রাবণের দিকে একটা ডায়েরি বাড়িয়ে দিল। শ্রাবণ ডায়েরিটা হাতে নিয়ে এক পাতা উল্টায়। অবাক হয় শ্রাবণ, প্রতিটা পাতায় শুধু শ্রাবণের নাম লেখা। একটা কবিতাও লেখা, মেঘ যা নিজের হাতে লিখেছে। ক্যানভাস, কাশফিয়া হাসান মেঘ। রংতুলির এই ক্যানভাসেতে তোমার দুচোখ ভাসে। মনদুয়ারে ঘণ্টা নাড়ায় তোমার মুখটি এসে। ঘুমের মাঝে স্বপনকালে তোমার ছায়া দেখি। ক্যানভাসের এই সাদা পাতায় তোমার ছবি আঁকি। চোখ বুঝলেই চারিপাশটা অন্ধকারে ঢাকে। তখন স্বপ্নেরই রাজ্যে তুমি ভাসাও আমাকে। চোখ খুললেই পালাও তুমি কোনো সে অজানায়। হাজার লোকের ভিড়ে রোজ খোঁজি যে তোমায়। জানি না এ কেমন খেলা, কিসের লুকোচুরি। কেন স্বপ্নে এসে তুমি মনটা নিলে কারি। কোনোদিনও হবে নাকি তোমার সাথে দেখা। শুধুই কি চোখের মায় ভাসব আমি একা। সামনে এসে দাঁড়াও তুমি, হাতটি রাখো হাতে। নয়ন ভরে দেখব তোমায়, ডুবব অজানাতে। ক্যানভাসেতে নয় তোমায় সত্যি করে চাই। তোমার বুকের বাম পাশেতে আমায় দিও ঠাই। উৎসর্গ শ্রাবণ মাহমুদ। শ্রাবণ সবকিছু দেখে চোখের জল ছেড়ে দেয়। কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আর এক মুহূর্ত এইখানে থাকা যাবে না। এসব কিছুই মেঘের নাটক মনে হচ্ছে শ্রাবণের কাছে। আর কোনোভাবেই সে নিজেকে মেঘের মাঝে ডুবাবে না। যে মেয়ে বিয়ের আগে এত গুছিয়ে মিথ্যে বলে সে বিয়ের পরেও এমন কাজ করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তাই এই মিথ্যে মায়াজালে আর নিজেলে আটকে রাখতে চায় না। সবার প্রশ্ন উপেক্ষা করে বাইরে বের হয়ে গেল। মেঘের মা অনেক ডাকলেন, শ্রাবণ পিছু ফিরল না। সে নিজের মনকে বুঝাতে ব্যস্ত। শ্রাবণ চলে যায়। সবাই ব্যর্থ হয় শ্রাবণকে বুঝাতে মেঘের ভালোবাসা যে সত্যি ছিল। ভালোবাসার মাঝে কোনো মিথ্যে লুকিয়ে ছিল না। নাম কি মানুষের আসল ভালোবাসা বুঝাতে পারে? ভালোবাসা বুঝতে তো মনের প্রয়োজন হয়। মন যেখানে অনুভূতিতে পরিপূর্ণ হয়ে সুবিশাল এক ভালোবাসার রাজ্য গড়ে তুলে, সে রাজ্যে শুধু ভালোবাসার অধিকারটাই বেশি থাকে। সেখানে কোনো রূপ, সৌন্দর্য কিংবা কোনো নামের প্রাধান্য পায় না। প্রাধান্য পায় একে অপরের প্রতি সীমাহীন ভালোবাসাটুকু। যে ভালোবাসার জন্য লাইলি মজনু, শিরি ফরহাদ, চণ্ডীদাস সরজকিনী, রোমিও জুলিয়েট যুগে যুগে সবার মাঝে অবিস্মরণীয় ভালোবাসার ইতিহাস টেনে গেছেন, সে ভালোবাসা কেবল দুটি মনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তাদের ভালোবাসায় ছিল না কোনো ধনীগরিবের ভেদাভেদ, ছিল না রূপের বেড়াজাল, ছিল না দৈহিক চাহিদা, ছিল শুধু এক মনের সাথে অন্য মনের গভীর মিলন। যে মিলনের মাধ্যমে সৃষ্টি হয় সুন্দর এক সম্পর্ক, যার নাম ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগ করতে পারে।
ভালোবাসার মানুষকে উৎসর্গ করে অনেক প্রেমিক প্রেমিকা ইতিহাস গড়ে গেছেন। তেমনি এক ইতিহাস ছিল সম্রাট শাহজাহানের জীবনে। নিজের স্ত্রীকে ভালোবেসে যিনি তাজমহল তৈরি করে দেখিয়েছেন, যে তাজমহল আজ বিশ্বের সকল প্রেমিক প্রেমিকাদের জন্য ভালোবাসার মিলনস্থল নামে পরিচিত। রাত যত গভীর হয় সবার চিন্তা তত বাড়তে থাকে। কম্পিটিশনের সময় ঘনিয়ে আসছে অথচ মেঘের কোনো হদিস পাওয়া গেল না। এইভাবে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে সবাই? চারিদিকে সবাই এত চেষ্টা করছে মেঘকে ফিরে পাওয়ার, তবুও কাজ হচ্ছে না। ৫৫। অন্ধকার রুমে মেঘ একা। হাতের বাঁধনটা আবির খুলে গেছে। আবির ভালো করে বুঝে গেছে মেঘ পালানোর মতো সাহস করবে না, তাই শুধু বাইরের দিকে থালা দিয়ে বেরিয়ে যায়। মেঘ রুমে একা বসে থাকে। আশেপাশে একটা ফোনও নেই। কিভাবে বাসায় ফোন করবে সেই চিন্তায় অস্থির হয়ে যায় মেঘ। বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কাছাকাছি বর্ষর রোড আছে। মেঘ জানালার কাছ দিয়ে উকিঝুঁকি মারে। জানালার চারিপাশ রডের তৈরি। ৪ আঙুল পরিমাণ ফাঁক। এই ফাঁক দিয়ে পালানো অসম্ভব। মেঘ বাইরের রাস্তাঘাট ভালো করে দেখে বুঝতে পারল এই বিল্ডিংটা কোনো এক গলির মোড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিল্ডিং থেকে পালাবে কিভাবে? এসব ভেবে ভেবে মেঘ রুমে পায়চারি করছে। হঠাৎ দরজা খুলে কেউ রুমে ঢুকল। হাতে খাবারের প্লেট। মেঘকে খাবার এগিয়ে দিয়ে সে চলে যায়। মেঘ তাকে ডেকে জিজ্ঞেস করল, আবিরকে দেখেছেন? না, কেন? আসলে ওর সাথে আমার কিছু কথা ছিল। আপনার ফোনটা একটু দিবেন? ওয়েট, আমি কল ধরিয়ে দিচ্ছি। উফ, দিন না আমাকে, আমি কল দিচ্ছি। মেঘ ছেলেটার ফোন নিয়ে আবিরকে তাড়াতাড়ি আসতে বলে। ছেলেটা চলে যায়। মেঘ আবারও একা একা হাঁটতে থাকে। আধা ঘন্টা পর আবির রুমে আসে। মেঘ আবিরকে দেখে আহ্লাদী কণ্ঠে বলল, কোথায় ছিলে তুমি? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আজ সূর্য কোন দিকে উঠল? তুমি এত পাল্টে গেলে যে। তুমি তো বোকাই রয়ে গেলে। দেখো না, আকাশে কি সুন্দর জ্যোৎস্না। চল না একটু জ্যোৎস্নায় আলোর নিজেদের ভাসিয়ে দেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। রাগ করছো কেন? তুমি তো চাইতে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছাকাছি থাকি। আজ যখন আমি তোমাকে কাছে চাইছি তখন তুমি দূরে সরে যাচ্ছ। মেঘের কথাগুলো আবির বিশ্বাসই করতে পারছে না। এইভাবে মেঘ তার কাছে ধরা দিবে সেটা তার ভাবনারও বাইরে ছিল। তবে মেঘের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে রোমান্টিক মুডে আছে। আবির এই সুযোগটাই তো এতদিন ধরে খুঁজছিল। মেঘ যে এইভাবে তাকে নিয়ে ভাববে এসব তো আগে কেবল আবিরের কল্পনার অংশ ছিল। আজ না চাইতেও সব সত্যি। আবির ধীর পায়ে এগিয়ে যায় মেঘের দিকে। মেঘ আবিরের মতিগতি বুঝার চেষ্টা করে। ইচ্ছে করেই দূরে সরে যায়। তারপর বলল, এত তাড়া কিসের? আগে খাবারটা খেয়ে নেই। খুব খিদে পেয়েছে আমার। ঠিক আছে, তুমি খাও, আমি পাশেই আছি। হুম। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। আর খুব ধীরে ধীরে খাচ্ছে। যেন এই সময়টা মেঘ এখানেই থামিয়ে দিতে চাইছে। আর কত যে অপেক্ষা করতে হবে কে জানে। মেঘ এক নলা ভাত গিলে আর আবিরকে চোখ মারে।
আবির একেবারে গলে যায় মেঘের এমন ব্যবহার দেখে। মেঘের খাওয়ার স্পিড দেখে আবির বলল, আজ কি খাবার শেষ হবে না? আর একটু অপেক্ষা করো, জানোই তো সারাদিন খাইনি। এমন করছো কেন? অসুবিধা নেই, খাও। কিন্তু আরে বাবা, আমি বুঝি তো, আমাকে খাবার শেষ করার টাইম তো দিবে। আবির চুপ করে রইল, মনে হচ্ছে বেশ লজ্জা পেয়েছে। মেঘের ঠোঁটে রহস্যময়ী হাসিটা ফুটে উঠল। মেঘ আবারও খাবারের দিকে দৃষ্টি দিল। খাবার শেষে মেঘ হাত পরিষ্কার করে আবিরের পাশে গিয়ে বসে। আবির মেঘের হাতে হাত রেখে বলল, কেন জানি না আজ তোমাকে অন্যরকম লাগছে। কি রকম? এইভাবে তুমি আমার কাছে আসবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। চিমটি কেটে দেখো, সবটাই সত্যি। আমি সত্যিই তোমার কাছে আছি। এই মুহূর্তটা যেন কোনোদিনও না শেষ হয়। সেটা তো আমিও চাইছি। সময়টা আজ এখানেই থমকে যাক। সত্যি? হ্যাঁ, সত্যি। এবার চলো আমরা জ্যোৎস্না বিলাস করব। চলো। আবির মেঘের কাঁধে হাত রেখে মেঘকে নিয়ে জানালার কাছে যায়। রুমের ভেতরের অন্য একটা জানালার কাছে নিয়ে যায়। এই জানালাটা কাচের। জানালা দেখে মেঘ ভরকে গেল। এই পর্দার আড়ালে যে এত বিশাল মাপের জানালা ছিল, আগে কেন দেখল না? কি বোকার মতো কাজটা করল মেঘ। এতদিন যে রুমে ছিল এটা তো সে রুম না। আজকের রুমটা আলাদা। সন্ধেবেলাতেই আবির মেঘকে এই রুমে নিয়ে আসে। তার আগে বন্দি রুমে ছিল মেঘ। মেঘ আবিরকে বলল, আজ আকাশটা বড্ড সুন্দর। তুমি আছো তো, তাই। ইস, এত প্রেম আগে কোথায় ছিল? তুমি তো শুধু শ্রাবণ শ্রাবণ করতে। তাই তো আমার ভালোবাসা বুঝতে পারোনি। হুম। যে আমাকে বুঝে না, আমি বোকার মতো তাকে নিয়ে ভেবে গেছি। একদম ইমোশনাল হবে না। আমি আছি তো পাশে। তুমি আছো বলেই তো ভরসা পাচ্ছি। মেঘের মুখ থেকে এমন অদ্ভুত অদ্ভুত কথাবার্তা শুনে আবির সত্যি সত্যি অবাক হচ্ছে। কিন্তু এই ভেবে আবিরের ভালো লাগছে যে মেঘ তার কাছে ধরা দিয়েছে। 56 রাত 2টো। মেঘ আর আবির গল্প করছে আর জ্যোৎস্না বিলাস করছে। হঠাৎই দরজায় খটখট শব্দ হয়। আবির ভাবল নিজের চেলাপেলা হবে হয়তো। তাই মেঘকে মোড়ায় বসিয়ে রেখে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে আবির থমকে দাঁড়ায়। পালানোর কোনো সুযোগ থাকে না আবিরের কাছে। পুলিশ খুব সহজেই আবিরকে গ্রেফতার করে ফেলে। পুলিশকে দেখে মেঘ আবিরের কাছে এগিয়ে যায়। তারপর আবিরকে বলল, তোর মতো যারা বোকা, তাদের জন্য এইভাবেই ফাঁদ পেতে রাখতে হয়। তোকে ধরিয়ে দিতে আমাকে এই কয়েকটা ঘন্টা মিথ্যে অভিনয় করতে হয়েছে। তুই সারা জীবন জেলে পচে মরবি। সেই ব্যবস্থা সামির চাচ্চু করে রেখেছে। আর একটা কথা পরিষ্কার করে শুনে যা। আমার জীবনে শুধু একজনই ছিল, আছে আর থাকবে। সে শুধুই আমার স্বপ্নে দেখা রাজকুমার নয়, আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গী। আমার ভালোবাসা। খুব বেশি চালাকি করে ফেললে। চালাকির এখনো অনেক বাকি। এবার শান্তিতে জেলে বসে দিন গুনতে থাক। কবে তোর মৃত্যুর দিন এগিয়ে আসে কে জানে। কঠিন সাজা পাবে তুমি। সে তো তুই আমাকে অনেক সাজা দিয়েছিস। এবার সাজাটা তুই ভোগ কর। মেঘ হীরাকে জড়িয়ে ধরে। পুলিশ আবিরসহ আবিরের সকল চেলাপেলাদের এরেস্ট করে ফেলে।
মেঘ পুলিশকে থ্যাঙ্কস জানায়। পুলিশ বিদায় নিলে মেঘ, ইরা আর আদনান একসাথে গল্প করতে করতে গাড়িতে উঠে। মেঘের হাত পা এখনো কাঁপছে, ভয় গলা শুকিয়ে যাওয়ার জোগাড়। ইরা মেঘের দিকে পানি বাড়িয়ে দিল। আদনান গাড়ি থামালে মেঘ রাস্তায় নেমে মুখে পানি ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেয়। টিস্যু দিয়ে হাত মুছে গাড়িতে উঠে মেঘ ইরার কাঁধে মাথা হেলিয়ে দেয়। ইরা মেঘের গালে হাত রেখে মেঘকে বলল, সব ঠিক হয়ে যাবে। তোর বুদ্ধির জোরেই আজ ওই পাষাণটার হাত থেকে বেরিয়ে আসতে পেরেছিস। যদি না ঠিক টাইমে ওই মেসেজটা আমি খেয়াল করতাম। সবই আল্লাহর ইশারা। তোর মেসেজের মাধ্যমেই লোকেশন ট্র্যাক করা সহজ হয়ে যায়। আমার জন্য এত রাতে তোদের খুব কষ্ট করতে হলো। চুপ থাক। এই কদিন বাড়ির সবার উপর দিয়ে কি গেছে সেটা আমরা সবাই জানি। আদনান ভাইয়া, আমি, সামি, নওরিন সবাই দিশেহারা হয়ে যাচ্ছিলাম তোর জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোকে ওরা উঠিয়ে নিল কিভাবে? মেঘ মাথা তুলে সোজা হয়ে বসে। তারপর ইরা আর আদনানকে বলল, সেদিন রাতে তুই আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই একজন ওয়েটারের ছদ্মবেশে আমার রুমে ঢুকে। ভেতরে ঢুকে সে এটাই বলে, তুই নাকি জুসটা পাঠিয়েছিস তার মাধ্যমে। আমি সব না ভেবেই জুসটা খেয়ে নেই। প্রচণ্ড পানি পিপাপা পেয়েছিল। ওই জুসটা খাওয়ার পর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমি বড় ধরনের একটা চক্রান্তের শিকার। চারিদিকটা অন্ধকার দেখছিলাম। কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি করব, কিভাবে এই নরক যন্ত্রণা থেকে বের হব। এতদিন ও আমার হাত পা বেঁধে রেখেছে, কিন্তু আজ হঠাৎ রুম চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে আসলো। আবার হাতের বাঁধনও খুলে দিল। এসব কি শুধুই ওর প্ল্যান নাকি অন্য কিছু? দেখ, যা হয়েছে ভুলে যা। এসব ভেবে বর্তমানটাকে নষ্ট করিস না। আল্লাহর কাছে শুকরিয়া, উনি তোকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। মেঘ আবারও ইরার কাঁধে মাথা রাখে। আদনান মেঘকে বলল, আল্লাহর অশেষ মেহেরবানি যে তোমাকে তিনি ওই বদমাশটার হাত থেকে বাঁচিয়ে আসার সুযোগ দিয়েছেন। এখন আর এসব নিয়ে না ভেবে নিজের আর্টসকে সময় দাও। আর মাত্র 24 ঘন্টা সময় আছে তোমার হাতে, তোমার কম্পিটিশনের জন্য। মেঘ অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? তুমি কতদিন বন্দী ছিলে জানো? হ্যাঁ, 10 দিন তো হবেই। আচ্ছা মেঘ, আবির তোমাকে কিডন্যাপ করে বেরিয়ে আসলো কিভাবে? বাসায় এত মেহমান থাকা সত্ত্বেও কারো চোখে পড়ল না। অবাক করা বিষয়। আবির আমাকে বলেছে আমার রুমের অন্য পাশে যে দরজা ও সেটাই ব্যবহার করছে। আর সেই দরজা দিয়ে পিছনের করিডোর থেকে সোজা বাড়ির পিছনের রাস্তায় আসা যায়। আবির সেই রাস্তাটাই কাজে লাগিয়েছে। বাদ দাও, আর ওসব নিয়ে মাথা ঘামিও না। আর্টসের জন্য প্রিপেয়ার্ড হও। হুম। এরপর তিনজনে গল্প করতে করতে মেঘদের বাসায় পৌঁছায়। ভোর রাত হতে চলল। আর কিছুক্ষণ পর ফজরের আজান হবে। আদনান, ইরা মেঘকে সাথে নিয়ে ভেতরে ঢুকে। মেঘ ড্রয়িং রুমে ঢুকে বাবা মাকে দেখে ঝাপটে পড়ে মায়ের বুকে। মেঘের বাবা মা দুজনই কেঁদে যাচ্ছেন। এই কদিনে মেঘের চেহারা একেবারে নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া তো ঠিকমতো করেনি। তার উপর দিনের পর দিন আবিরের নানারকম টর্চার সহ্য করতে হয়েছে। এই জন্য মেঘ কেমন যেন হয়ে গেছে। 57
মেঘকে মধ্যখানে ঘিরে রেখে বাকিরা সোফার চারপাশে বসে এটা ওটা জিজ্ঞেস করছে। মেঘ বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে ফ্রেশ হতে যায়। ততক্ষণে ফজরের আজান হয়ে যায়। ইরা রান্নাঘরে গিয়ে সবার জন্য চা নিয়ে আসে। সবাই সারারাত জেগেছিল। কারো চোখে এক ফোঁটা ঘুম আসেনি। চা খেলে ঘুম ঘুম ভাবটা একটু কাটবে, শরীরের আলসে ভাবটাও সরে যাবে, তাই চা খাওয়াটা প্রয়োজন। সবাই চা খেতে খেতে গল্প করছে। চা খাওয়া শেষ হলে আদনান সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। মেঘের বাবা মা দুজনে আদনানের প্রতি কৃতজ্ঞতা জানান। আদনানের মতো সাহসী ছেলেরা এই পৃথিবীতে আছে বলেই অনেক বাবা মা শান্তিতে বাঁচতে পারছে। ইরার একটা ফোনে, সাহস করে এত রাতে বেরিয়েছিল বলেই মেঘ আজকে জীবিত অবস্থায় ফিরে এসেছে। নয়তো আবির মেঘের বড় কোনো ক্ষতি করে দিত। নিজের রুমের প্রতিটা ক্যানভাসের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মেঘ। নিজের হাতে তৈরি করা ক্যানভাসগুলো আজ কেমন বিষণ্ণতার মাঝে ডুবে আছে। প্রতিটা ক্যানভাসের এক একটা চিত্র মেঘকে কানে কানে অনেক কিছু বলে যাচ্ছে। মেঘ একটা ক্যানভাসে মাথা ঠেকিয়ে কেঁদে উঠল। তারপর বলল, আমার হাতে আর কোনো শক্তি নেই। আমি কিভাবে কালকের কম্পিটিশনে জিতব? যে আমার জেতার অনুপ্রেরণা সেই তো হারিয়ে গেল। এইভাবে আমাকে ভুল বুঝবে জানা ছিল না। দোষ আমার একটাই, আমি নিজের পরিচয় গোপন করেছি। প্রতিটা ক্যানভাসে হাত বুলায় আর কাঁদে। চোখ বন্ধ করে অনুভব করে ক্যানভাসে লেপ্টে থাকা পুরনো অনুভূতিগুলোকে। কাঁধে কারো স্পর্শ পেয়ে চমকে উঠে। চোখ মেলে তাকিয়ে দেখে নওরিন দাঁড়িয়ে আছে। নওরিন দুহাত দিয়ে মেঘের চোখের জল মুছে দিল। মেঘ নওরিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নওরিন হয়তো মেঘের মনের অবস্থা বুঝতে পেরেছ, তাই তো মেঘকে সাহস দিতে এই মুহূর্তে মেঘকে সঙ্গ দিতে এসেছে। মেঘের হাত দুটো মুঠোয় নিয়ে বলল, বোকা মেয়েদের মতো কাঁদছিস কেন তুই? তুই খুব ভাগ্যবান যে তুই নিজের বাবা মাকে আবারও ফিরে পেয়েছিস। আর শ্রাবণ ভাইয়া সে বড্ড বোকা, যে সত্যিকার ভালোবাসাটা বুঝেও বুঝল না। দেখ মেঘ, আমাদের হাতে সময় খুব কম। কম্পিটিশনে ফার্স্ট হতে হবে তো। আমি যাব না রে। মাথা খারাপ তোর? যাবি না মানেটা কি? তোকে যেতেই হবে। আর এইবার পুরো দেশকে দেখিয়ে দিতে হবে যে চিত্রশিল্পী কাশফিয়া হাসান মেঘ নিজের ট্যালেন্টকে ধরে রেখেছে। সে নিজেদের জেলার নামকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আঁকবোটা কি একটু বলবি? যাকে নিয়ে আমার মনের রাজ্যে এত রঙের ছড়াছড়ি, এখন তো সেও ভুল বুঝে দূরে সরে আছে। আমি কি আঁকবো বলতে পারিস? এমন কিছু আঁকবি যাতে শুধু শ্রাবণ ভাইয়া না, গোটা দেশ তাকিয়ে থাকে তোর ওই ক্যানভাসের দিকে। আর ক্যানভাস? আমার ক্যানভাসের সব রং মুছে গেছে। সেখানে আর কি রঙের ব্যবহার করব আমি? হৃদয়ের ক্যানভাসে যে রঙের মাখামাখি ছিল, সেই রঙের প্রতিটা কোণা হতাশায় ডুবে আছে। সেখানে নতুন করে কোনো রং দেওয়ার মতো আমার কাছে অবশিষ্ট রং নেই। নতুন রং লাগবে কেন? তোর পুরনো রঙের শক্তি দিয়েই নতুন করে ক্যানভাস সাজাবি, যে ক্যানভাসে তুই নিজেকে খুঁজে পাবি। পারবো না, প্লিজ জোর করিস না। আমি যাব না কম্পিটিশনে। কাল তুই যাবি এটাই ফাইনাল। আমি না শুনব না। আর যদি না যাস, তোর আমার বন্ধুত্ব চিরতরে হারিয়ে যাবে। নওরিন, তুইও এইভাবে বললি? তোরা ছাড়া আমার যে কেউ নেই।
এখন তোরাই যদি আমার সঙ্গ ছেড়ে দিস তাহলে আমি বাঁচব কিভাবে? তাহলে বল, কাল কম্পিটিশনে যাবি। মেঘ চোখের জল মুছে নওরিনের হাতটা শক্ত করে ধরে বলল, আমার শ্রাবণকে চাই না, তোদেরকে চাই। তোরা আমার পাশে থাকলে আমি যে কোনো বাধা অতিক্রম করে জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারব। আমি নিজেকে সেইভাবেই তৈরি করব এবার। তাহলে আমরা যাচ্ছি কালকে? হ্যাঁ, যাচ্ছি। আর কাল আমি জিতাই ফিরব, ইনশাআল্লাহ। জয় আমাদের হবেই। নওরিন মেঘকে সান্ত্বনা দিয়ে রুমের ভেতরে সাদা কাগজের সামনে মেঘকে দাঁড় করাই। জল রং আর তুলি তুলে দেয় মেঘের হাতে। মেঘ ক্যানভাসে রঙের ফোঁটা দেয়। কিন্তু কি আঁকবে মেঘ? অযথা দুই হাতে রং মাখামাখি করে পুরো কাগজটা নষ্ট করে দিল। নওরিন মেঘের এই কাণ্ড দেখে বোকা বনে যায়। মেঘকে ধমক দিয়ে বলল, এইটা কি করলি? কিছু না এঁকে কাগজটা নষ্ট করলি কেন? এটাই তো সুন্দর, দেখ, সবগুলো রং একসাথে মিশে গেছে। এখন চাইলেও এই সব রং আলাদা করা সম্ভব না। আমিও যে শ্রাবণের সাথে ঠিক এইভাবেই মিশে আছি রে। কিভাবে নিজের আত্মাটাকে আলাদা করব আমি? নওরিন বুঝতে পারে। মেঘ শত চেষ্টাও শ্রাবণকে ভুলতে পারছে না। মেঘের সামনে দাঁড়িয়ে এসে আদনানকে ফোন করে। আদনানকে মেঘের সব কথা জানায়। আদনান সব শুনে একটা সলিউশন দেয় নওরিনকে। নওরিন মেঘকে সান্ত্বনা দিতে তখন বলল, তুই তো এত বোকা না মেঘ। তুই খুব ভালো করেই জানিস, জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। হারানো সম্পদটা যত দামি হোক না কেন, ব্যর্থ মানবের কাছে তার কোনো মূল্য থাকে না। তুই নিজের মনের ভেতরে নিজে নিজেই শ্রাবণকে নিয়ে একটা রাজ্য তৈরি করে ফেলেছিস, আর সেখানে শুধুই শ্রাবণের বিচরণ। তুই খুব বোকা মেঘ, যে মানুষটা তোকে ভুল বুঝে এত দূরে সরে গেল। তুই বাড়িতে আছিস জেনে একবারও তোকে দেখতে এলো না। তোর জীবনের মূল্য যার কাছে নেই, তুই অযথা তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছিস। মেঘ কাউকে ভালোবাসা ভুল হতে পারে না। কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটা ভুল। ঠিক বলেছিস। শ্রাবণও আমায় অন্ধের মতো বিশ্বাস করেছিল, তাই তো আজ সত্যিটা জানার পর এইভাবে পর হয়ে গেল। আমি কেন পারছি না ওকে ভুলতে? কেন আমার মনটা এখনো শ্রাবণের জন্য ছটফট করে? কেন বারবার শ্রাবণকে দেখতে ইচ্ছে করে? কেন ওকে কাছে পেতে ইচ্ছে করে? ভুলে যা মেঘ, সব ভুলে যা। শুধু এটা মনে রাখো, শ্রাবণ মাহমুদ শুধুমাত্র তোর ক্যানভাসের এক টুকরো রঙের ছড়াছড়ি। যে শুধু ওই সাদা কাগজে নিজেকে প্রকাশ করতে পারে, কারো মনের গভীরে গিয়ে সে মানুষটা কোনোদিনও দাগ কাটতে পারে না। কিভাবে ভুলবো আমি তাকে? সবটা দুঃস্বপ্ন ভেবে মেনে নিতে হবে তোকে। আগেও যেমন স্বপ্ন দেখতি এখনো দেখবি। কিন্তু সাবধান, সেখানে যেন শ্রাবণের সম্পূর্ণ চেহারা না আসে। যে চেহারা তোর স্কেচে ফুটে উঠেছে সেটা ছাড়া আর কোনো চেহারাকে মনে রাখবি না তুই। এইভাবে একদিন ঠিকই তাকে ভুলে যাবি। মেঘ কোনো জবাব দেয় না। নওরিনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। নওরিন বিদায় নিয়ে চলে যায়। মেঘ সবগুলো ক্যানভাস টেনে ছিঁড়ে ফেলে। সবগুলো একত্রে নিয়ে বাড়ির পিছনের বাগানে যায়। একটা দিয়াশলাই এনে তাতে আগুন ধরায়। দাউ দাউ করে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ে। মেঘ বুকের মাঝে হাত চেপে মাটিতে বসে পড়ে। সবগুলো ক্যানভাস পুড়ছে না, পুড়ছে তো মেঘের হৃদয়।
কত যত্ন করে প্রতিটা ক্যানভাস সাজিয়েছিল মেঘ। সবগুলোতে ভালোবাসার মাখামাখি। এত ভালোবাসা, এত অনুভূতি, সব কি চাইলেই আগুনে পোড়ানো সম্ভব? কাগজগুলো তো পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু এই হৃদয়ের আঁকা শ্রাবণের ক্যানভাসটা কিভাবে পোড়াবে মেঘ? জ্বলন্ত ক্যানভাসের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে ঢলে পড়ে মেঘ। 58 জ্ঞান ফেরার পর মেঘ চোখ মেলে তাকায়। মায়ের কোলে শুয়ে আছে সে। মেঘ চোখ খোলার পর মেঘের মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মেঘ মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। আবারও কেঁদে ওঠে মেঘ। মেঘের মা মেঘকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে আছেন। মেঘ তবুও কেঁদে যাচ্ছে। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, কেন এমনটা হলো মা? লক্ষ্মী মা আমার, এই সব ভেবে নিজেকে কষ্ট দিস না। নতুন করে আবারও জীবন সাজাতে হবে তো। হ্যাঁ, নতুন করে বাঁচব বলেই তো সব অতীত মুছে ফেললাম। ওর সমস্ত চিহ্ন এই ঘর থেকে মুছে দিলাম। ভালো করিনি বলো? খুব ভালো করেছিস। আয় কিছু খেয়ে নিবি, তারপর আবার নতুন করে ক্যানভাস সাজাবি। কাল যেতে হবে তো কম্পিটিশনে। মেঘ মাথা নাড়িয়ে মায়ের সাথে বসে অল্প কিছু খেয়ে নিজের রুমে চলে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজের অসহায় চেহারাটাকে পর্যবেক্ষণ করল। হঠাৎ খেয়াল হলো হাতে শ্রাবণের মায়ের দেওয়া সেদিনের সেই চুড়িগুলো। এখনো এই স্মৃতি হাতে জড়িয়ে রাখার কোনো মানেই খুঁজে পায় না মেঘ। হাতের চুড়িগুলো খুলে ইরাকে ডেকে ইরার হাতে চুড়ি তুলে দিল। ইরা অবাক হয়ে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কি করব এগুলো আমি? আন্টির জিনিস আন্টির কাছে ফিরিয়ে দিবি। ঠিক আছে। ইরা রুম থেকে বাইরে যেতে পা বাড়িয়েছিল মাত্র, তখনই মেঘ ইরাকে বলল, স্বামী কেমন আছে? একটু পর নিজেই দেখে নিস। ইরা চলে গেলে মেঘ চুপ করে বসে রইল কিছুক্ষণ। রঙের তুলির কাছে গিয়ে সেগুলো আবারও হাতে নিল। চোখ বন্ধ করে আঁকার চেষ্টা করল, কিন্তু চোখ খুলে মেঘ হতাশ। সারা ক্যানভাস হিজিবিজিতে পরিপূর্ণ। এমন আর্ট যদি কম্পিটিশনে আঁকতে যায় তাহলে মেঘের জেতার আশা থাকবে না। নতুন কি আঁকবে সেই ভাবনাটাই মেঘের মনে উকি দিতে লাগল। সন্ধেবেলা স্বামী আসার পর সবাই মিলে অনেকটা সময় ধরে আড্ডা দেয়। মেঘকে স্বাভাবিক করতে সবরকম চেষ্টা সবাই মিলে করছে। মেঘের জীবনটা যাতে আবারও নতুন করে রাঙিয়ে দেওয়া যায় সেই ভাবনাটাই এখন সবার মনে। সামনেই টেলিভিশন চালিয়ে চা খেতে খেতে আড্ডায় মনোযোগ দিল সবাই। হঠাৎ নিউজ ফিডে কালকের কম্পিটিশন নিয়ে নিউজ দেখে মেঘ স্বামী দুজনের মন খারাপ হয়ে যায়। স্বামীর মুখ ভার দেখে মেঘ খুব জোরে জোরে হাসতে থাকে। মেঘের হাসি স্বামীকে ধুম করে রাগিয়ে দিল। রাগে কটমট করতে করতে স্বামী মেঘকে জিজ্ঞেস করল, তোমার এই খুশি দেখে মনে হচ্ছে তুমি মন থেকেই চাইছিলে এমন কিছু হোক। স্বামীর কথা শুনে মেঘের মুখটা গম্ভীর হয়ে যায়। মেঘ চাপা একটা নিঃশ্বাস ফেলে নিউজ দেখতে মনোযোগ দেয়। তারপর আনমনেই বলে উঠে, তুমি জানো না স্বামী, কালকের জন্য আমি একটুও প্রস্তুত নই। এখন যখন কম্পিটিশনটা বাতিল হয়েই গেল তখন আমার সিদ্ধান্ত নেওয়ার সময়টাও খুব সহজ হল। আমি কখন থেকেই ভাবছিলাম এই কম্পিটিশনে আমি অংশ নিব না। কে জানে, হয়তো আমি চাই না বলেই এই কম্পিটিশনে অযথাই গণ্ডগোল বাঁধল। নয়তো সারা দেশ যেখানে প্রস্তুতি নিয়ে বসে আছে সেখানে আমার না অনুপস্থিতিতে কোনো সমস্যাই হওয়ার কথা না। যাই হোক, এবার তাহলে আমি প্রস্তুতি নিতেই পারি।
মেঘের কথায় স্বামী অনেকটা ভ্যাবাচেকা খেয়ে যায়। চুপচাপ বসে কিছুক্ষণ মেঘের মনটাকে বুঝার চেষ্টা করে। ভালো করে তাকাতেই বুঝতে পারে মেঘের চোখ দুটো থেকে ঝরো ঝরো করে পানি পড়ছে। স্বামী নিজের দ্বিধা সরাতে মেঘকে বলল, কিসের প্রস্তুতি? সময় আসলে বুঝতে পারবে। আপাতত আমাকে এই কদিন সাহায্য করো। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। কিভাবে? কালকে বলবো। রাতে খাওয়া দাওয়া শেষে স্বামীকে বিদায় দিয়ে মেঘ নিজের রুমে বসে থাকে। বিছানার মাঝখানে হাঁটুতে মুখ গুজে রুম সম্পূর্ণ অন্ধকার করে বসে বসে সমস্ত রাত্রি পার করে দেয়। 59 ইরা অনেকক্ষণ ধরে শ্রাবণদের বাসায় বসে আছে। শ্রাবণ এখন পর্যন্ত এসে একবারও দেখা করে যায়নি। শ্রাবণের মা ইরার হাবভাবে অনেকটা কষ্ট পাচ্ছেন। মেঘ যে এইভাবে ওনার দেওয়া চুড়ি ফেরত দিয়ে পাঠাবে সেটা তিনি কখনো ভাবেননি। ইরা চেয়েছিল শ্রাবণের ঘুম ভাঙলে তার সাথে দেখা করে মেঘ সম্পর্কে কিছু কথা জানিয়ে যাবে। কিন্তু শ্রাবণ নিজেকে বাইরে নিয়ে আসার প্রয়োজন বোধ করছে না বলেই একা একা রুমে বসে আছে। ইরা অপেক্ষা করতে করতে শ্রাবণের মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। শ্রাবণ রুমে বসে মোবাইল নিয়ে অযথাই ঘাটাঘাটি করছে। শ্রাবণের মা রুমে ঢুকে হাতের চুড়িগুলো শ্রাবণের মুখের উপর ছুঁড়ে ফেলে চিৎকার করে কেঁদে উঠেন। ওনার এমন আচরণে শ্রাবণ হতবাক হয়ে যায়। একদম শান্ত গলায় মাকে জিজ্ঞেস করল, এসব আমার এখানে ফেলছ কেন? আমার সম্মান, আমার মন বুঝার বয়স তোর এখনো হয়নি। এখন তুই ইচ্ছে করলেই এই চুড়িগুলো যার হাতে পারিস পরিয়ে দিস। এটা এখন তোর দায়িত্ব। এসব আমি পারব না। কতবার বলবো আমাকে আর এসব নিয়ে বিরক্ত করো না। তোমরা যদি এমন করো আমি বাধ্য হব এই বাড়ি থেকে চলে যেতে। তুই তো মানুষ না শ্রাবণ। কিভাবে বদলে গেলি তুই? একটা মেয়ের মন বুঝার ক্ষমতা যেখানে তোর নেই, সেখানে তুই আনিকাকে ভালোবাসলি কিভাবে? যে ভালোবাসাটা পবিত্র সেটা তোর চোখে পড়ল না। উল্টো মেয়েটাকে অপমান করে এইভাবে শাস্তি দিলি। না পারলি নিজে সুখী হতে আর না পারলি মাকে সুখী করতে। শ্রাবণের মা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যান। শ্রাবণ চুড়িগুলোর দিকে কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে। তারপর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মেঘ আর স্বামী পার্কে বসে আছে। এত সকাল সকাল মেঘের জরুরি কথা স্বামীকে অবাক করে দিলেও কাল সন্ধ্যের কথা মনে পড়তেই স্বাভাবিক হয়ে যায়। অনেকক্ষণ ধরে মেঘ স্বামীকে অনেক কিছু বলে যাচ্ছে। স্বামী শুধু নিজের কান দিয়ে সেগুলো শুনে যাচ্ছে। সব কথাবার্তা শেষ হলে স্বামী মেঘকে বলল, আর কোনো উপায় নেই কি? থাকলে আমাকে এইভাবে পালাতে হতো না স্বামী। কিন্তু এইভাবে কেন মেঘ? সবটাই তো তোমরা জানো। এত কিছুর পরেও আমি পারবো না আর ওর মুখোমুখি হতে। সব থেকে বড় কথা, আমি আর চাই না আমার এই মুখ শ্রাবণ দেখুক। তুমি চাইলে নতুন করে জীবন শুরু করতে পারো। ঘুমে, জাগরণে যে মানুষটার স্মৃতি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় তাকে ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাটা আমার পক্ষে আর সম্ভব নয়। এখন তুমি যদি পারো এই কয়েকদিনের মধ্যে কিছু করো। আচ্ছা, আমি বাবা মায়ের সাথে কথা বলবো। তুমি শুধু ইরাকে সামলে নিও। স্বামীকে পরম বন্ধু ভেবে মেঘ জীবনের কঠিন এক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। মেঘের বিশ্বাস, যে কোনোভাবে স্বামী তাকে রক্ষা করবেই। আর এই বিশ্বাসটুকু নিয়েই মেঘ স্বামীর সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা করে নিতে পারল। 60
কদিন পর মেঘ নিজের মতো করে প্রস্তুতি নিয়ে নিচ্ছে। সবকিছু একদমই ঠিকঠাক, এখন শুধু বাবা মাকে বোঝানো প্রয়োজন। সন্ধেবেলা স্বামী মেঘের সাথে দেখা করে একটা ছোট ব্যাগে মেঘের জন্য দরকারি জিনিস দিয়ে যায়। ইরা দূর থেকে সেটা লক্ষ্য করলেও বুঝতে পারে না। মেঘ যখন হাতের জিনিসটা নিয়ে নিজের রুমে যায়, ইরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে স্বামীকে আলাদা ডেকে নেয়। স্বামীর চোখে মুখে ভয়ের ছাপ দেখে ইরা বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে। কিন্তু স্বামীর চুপচাপ থাকাটা ওর চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে। তবুও ইরা স্বামীকে জোর করে কথা বের করার চেষ্টা করতে থাকে। স্বামী কিছুই বলতে রাজি হচ্ছে না দেখে ইরার জোর থেমে যায়। নিজের রাগকে পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোল করে স্বামীকে বলল, কি লুকাচ্ছ দুজনে? আমি জানি না। শুধু এইটুকু জেনে রাখো স্বামী, যত যাই করো তুমি আমার বোনটার ক্ষতি কোনোভাবেই যেন না হয়। যদি মেঘের কিছু হয় আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। কি বলছো পাগলের মতো? মাথা ঠিক আছে তোমার? আরে মেঘের ক্ষতি হোক এমন কাজ এই স্বামী জীবনে করবে না। তাহলে কি লুকাচ্ছ আমার থেকে? কিছুই লুকাচ্ছি না ইরা। সময় আসলে সবাই জানবে। এখন শুধু নিজেকে তৈরি করে রাখো, সময় হলে তোমাকেও প্রয়োজন পড়বে। আমি তোমাদের কোনো কাজে নেই। আমাকে জোর করো না। আমার জন্য কিছু করতে বলবো না তোমাকে। শুধু নিজের বোনের জন্য মেঘের অনুরোধটা একটু রেখো, যদি তুমি আমাকে। কিসের অনুরোধ? সেটা মেঘ নিজেই তোমাকে বলবে। আমি এখন আসছি, অনেক কাজ বাকি। স্বামী কোনোমতে নিজেকে সামলে নিয়ে ইরার সামনে থেকে পালিয়ে আসে। রাতে ঘুমোতে গেলে ইরা মেঘকে অনেক প্রশ্ন শুরু করে। মেঘ ছোট ব্যাগের ভেতরে থাকা সব কাগজ ইরার সামনে ফেলে দিয়ে বলল, এগুলো দেখ, আর তারপর সিদ্ধান্ত নিবি। কিসের সিদ্ধান্ত? দুদিনের মধ্যে তোর সাথে স্বামীর বিয়ে। আর তারপর? তারপর কাগজগুলো দেখ আগে। ইরা সবগুলো কাগজ বের করে বুঝতে পারে মেঘ পালানোর রাস্তা খুঁজছে। সাথে স্বামী আর ইরা এই দুজনকে নিয়েই পালাবে। কিন্তু মেঘের এই পালানোর উদ্দেশ্যটা কি সেটা ইরা এখনো বুঝেনি। মেঘকে কিছু বলতে গেলেও লাভ হবে না। মেঘ কোনো উত্তর দিবেই না। মনের মধ্যে হাজারো সংকট নিয়ে ইরা ঘুমানোর প্রস্তুতি নেয়। ঘুমোতে গিয়ে ইরা অনেক কিছুই ভাবে কিন্তু কোনো সমাধান খুঁজে পায় না। কেন মেঘ দেশ ছেড়ে পালাতে চাইছে? দূর দেশে কিসের আশায় চেনা পরিচিতদের সকল ভালোবাসা চিহ্ন করে এইভাবে পালাবে? কিছুই বুঝে উঠতে পারে না ইরা। ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। 61 আজ স্বামী ইরা দুজনের বিয়ে। এতে কারো আপত্তি নেই। স্বামীর বাবা মা ওমরা হজ্জ পালনের জন্য দেশের বাইরে থাকায় এই মুহূর্তে আসতে পারেননি। ওনারা দুজনকে আশীর্বাদ করেছেন যাতে ওরা দুজন সুখী হতে পারে। মেঘের বাবা মা, ইরার বাবা মা, নওরিন আর আদনান, মাত্র এই কজন মানুষকে সামনে রেখে এই বিয়ের ছোট আয়োজন। ঝমকালো বাতি নেই, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নেই, শুধু হাতে গোনা কয়েকজনকে নিয়ে রেজিস্ট্রি পেপারে সাইনের মাধ্যমে এই বিয়েটা সম্পন্ন হয়ে গেল। পুরো অনুষ্ঠান জুড়ে এক মুহূর্তের জন্যেও আদনান নওরিনের দিকে ফিরে তাকায়নি। নওরিন আর চোখে অনেকবার আদনানের দিকে তাকিয়ে সেটা আদনানও লক্ষ্য করেছে, তবুও মেয়েটাকে এইভাবে অবহেলা করে গেল। এতে যে নওরিন কতটা আঘাত পেয়েছে সেটা আদনানের বুঝতে একটুও বাকি রইল না। সাদা বিছানার চাদরে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ঠিক তার মাঝখানে ইরা বসে আছে বধূ ভেসে।
রাগে ইরার মাথা জ্বলে যাচ্ছে। মেঘ হুট করে বিয়ে আয়োজন করে বিয়ে দিয়ে দিল। সাথে স্বামীও নাচতে নাচতে বিয়ে করতে চলে গেল, অথচ ইরা নিজে কিছু জানতে পারল না। স্বামী সেই তখন থেকে নিজের রুমের সাথে থাকা বেকনিতে দাঁড়িয়ে আছে। সাহস করে ইরার সামনে পর্যন্ত আসতে পারছে না। অনেকটা সময় ইরা অপেক্ষা করে বিছানা থেকে নেমে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়। স্বামী তখনও দুচোখ দিয়ে ব্যস্ত ঢাকা শহরের রাতের চিত্র দেখতে মনোযোগী হয়ে আছে। ইরা ধুম করে স্বামীর পাঞ্জাবির কলার টেনে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, এইভাবে বিয়ে করার মানে কি? তোমার সাহস তো কম না, বিয়ের রাতে নিজের স্বামীর উপর নির্যাতন শুরু করেছ। কই একটু ভালোবাসবে তা না, উনি ঝগড়া শুরু করেছেন। তোমার মতো উল্লুকে ভালোবাসতে যাব আমি? বয়েই গেছে আমার। উল্লু আমি না, তুমি। কি? হ্যাঁ, যে নিজের ভালোবাসাকে নিজের মাঝে চেপে রেখে একা একা কষ্ট পায় সে তো আমার থেকেও আরো বড় বোকা। আমি কাকে ভালোবাসি? কাকে আবার? যার বউ হয়ে এখন নির্যাতন চালাচ্ছ তাকে। স্বামী একটু থেমে ইরার দিকে তাকায়। ইরা ততক্ষণে নিজেকে স্বামীর থেকে দূরে নিয়ে বেলকনির রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। স্বামী যত্ন করে ইরার হাত দুটো ধরে ইরাকে নিজের কাছে নিয়ে আসে। ইরার গালে হাত রেখে বলল, হাসপাতালের নার্স সেজে যাওয়া, ফেসবুকে সব সময় ফলো করা, আমাকে বিরক্ত করা, এইসব কিছুই তো তুমি করেছ। কিভাবে পারলে সবকিছু আমার থেকে আড়াল করে যেতে? তুমি কি ভেবেছিলে আমি এসব কিছুই জানতে পারবো না? ইরা, যেদিন হাসপাতালে তুমি আমাকে স্পর্শ করেছিলে সেদিনই আমি তোমাকে চিনতে পেরেছি। তোমাকে চিনতে পেরেছিলাম বলেই বারবার তোমার চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেকে আড়ালে রাখলে। তারপর তোমাদের বাড়িতে নিজেই আমার সেবা যত্ন করলে। হাসপাতালের তুমি আর বাড়ির তুমি কখনোই আমার কাছে আলাদা মনে হয়নি। আমার ভাবনা শিওর তখনই হয় যখন হাসপাতাল থেকে যাওয়ার পর সেদিন বাবা মা আমাকে দেখতে এসেছিল। হুট করেই বলে ফেলে তোমাদের নিচে দেখেছে। মোবাইল রিচার্জ যে একটা মিথ্যে বাহানা ছিল সেটা বুঝতে আমার বিন্দুমাত্র সময় লাগেনি। এরপরেও কি বলবে তুমি আমাকে ভালোবাসো না? ইরা শুধু স্বামীর কথার মাঝে ডুবে থাকে। এই মুহূর্তে ঠিক কি বলা প্রয়োজন তার জানা নেই। শুধু এই মুহূর্তটাকে স্মৃতিতে মিশিয়ে নিতে চাইছে। বিন্দু বিন্দু সুখের জল চোখে নিয়ে স্বামীর বুকে মাথা রাখে ইরা। স্বামী আবারও বলল, আমি ভুল করেছি ইরা, আগেই সব কথা বলা উচিত ছিল। কিন্তু নিজের মনের সংকোচটা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছিলাম না। প্রথম দেখায় যে ভালোবাসা হয় না সেটা তোমাকে না দেখলে অনুভব করতে পারতাম না। ভালোবাসার জন্য অনুভূতির দরকার হয়। দরকার হয় নিজেকে সঁপে দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য দুটো হাত। যে হাতের স্পর্শ আমি সেদিনই পেয়েছিলাম ইরা। দুজনের চোখে আজ সুখের অশ্রু। তাদের এই সুখের সাক্ষী দূর আকাশের ওই রূপালী চাঁদসহ লক্ষ কোটি তারকা। আজ দুটি জীবন আবদ্ধ হল একে অপরকে ভালোবেসে সারা জীবন কাটানোর। ৬২ এক মাস পর। মেঘ সবকিছু ঠিকমতো লাগেজে ঢুকিয়ে নিয়েছে। বাবা মা দুজনের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে। মেঘের বাবা মা দুজনের চোখেই জল। একমাত্র মেয়েকে এইভাবে দেশের বাইরে পাঠিয়ে দিতে কারোরই মন সায় দিচ্ছে না। তবুও মেঘের জেদটাকে জিতিয়ে দিতে এই মুহূর্তে তারা তাকে বাধা দিতে চান না।
যেভাবে সে নিজেকে সুখী রাখতে চায় সেভাবেই থাকুক। অন্তত এই নরক যন্ত্রণা থেকে তো মুক্তি পাবে, তাতেই তারা খুশি। মেঘকে বিদায় দিতে আদনান, নওরিন দুজনেই এয়ারপোর্টে উপস্থিত। সাথে ইরা আর সামি দুজনেই। ইরা মেঘের দিকে তাকিয়ে মেঘকে বলল, আমাকে মাঝখানে এত ভয় দেখালে দুজন। যাই হোক, সবকিছু পিছনে ফেলে আবারও নতুন কিছু ফিরে পাওয়ার অপেক্ষা। ভিন দেশের মাটিতে আপনজন তোর কেউ না থাকলে এই দুই বান্দা সবসময় তোর সাথে থাকবে। মেঘ শুধু ইরার কথায় মুচকি হাসে। তারপর আদনান আর নওরিনের দুটো হাত এক করে দিয়ে বলল, যখন আবারও ফিরে আসব তখন তোদের মাঝখানে একটা পুচকোকে দেখতে চাই। সব অভিমান ভুলে, রাগ ভুলে, এবার অন্তত দুজনে নতুন জীবন শুরু কর। আমি সব সময় তোদের জন্য দোয়া করব। মেঘের কথায় নওরিন হাউমাউ করে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে বলল, সবাইকে সুখী করে তুই নিজেকে কোনো সুখের আশায় দূরে নিয়ে যাচ্ছিস মেঘ। অচেনা শহরে আমার জন্য সুখ আছে কি না জানি না নওরিন। শুধু এটা বলতে, এই চেনা শহরে ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা খারাপ মানুষের ভিড়ে আর থাকা সম্ভব না। বাবা মাকে দেখার জন্য এখানে কেউ নেই। ইরা আর সামি দুজনেই আমার সাথে যাচ্ছে। এখানে শুধু তোরা আছিস। আমি ফিরে আসা পর্যন্ত বাবা মায়ের দিকে খেয়াল রাখিস। একরাশ অভিমান নিয়ে মেঘ নিজের কথাগুলো শেষ করে দুজনের থেকে বিদায় নিয়ে ইরা আর সামিকে সাথে নিয়ে অচেনা গন্তব্যের দিকে পা এগিয়ে দেয়। চোখের কোণে যে জল জমে রয়েছে তা এই দেশের মাটিতেই মুছে দিয়ে যায় মেঘ। নতুন ঠিকানায় যেন নতুনভাবে নিজের জীবনটা সাজাতে পারে সেই জন্য এই চেনা শহর থেকে নিজেকে মুক্তি দিতে অজানায় পাড়ি দিল সে। সিটবেল্ট বেঁধে বিমানে অন্যান্য যাত্রীদের পাশে জানালার পাশাপাশি সিটে বসে আছে মেঘ। জানালার বাইরে চোখ পড়তেই মেঘের ভেতরটা ধুক করে কেঁপে ওঠে। কিসের জন্য আবারও মেঘের বুকে এক তীব্র ব্যথার অনুভব করে সে। সবকিছুই তো ফেলে যাচ্ছে এখানে। সব স্মৃতি মুছে যাচ্ছে হৃদয় থেকে। ভালোবাসার মানুষ কেউই আর এই হৃদয় নাড়া দিচ্ছে না, তবুও কিসের এত যন্ত্রণা এই বুকের মাঝখানটায় লুকিয়ে আছে তা মেঘ নিজেও জানে না। প্ল্যান তখন নীল আকাশের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে। এখন শুধু মরীচিকার মতো ভয়ঙ্কর মিথ্যে কিছু স্বপ্ন ওই আকাশের নিচে পড়ে রয়েছে। যাকে নিয়ে মেঘের স্বপ্নের শুরু সেই মানুষটাকে ফেলে এইভাবে একাকী জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে কতটা কষ্ট হয়েছে তার সেটা শুধু সেই জানে। সব ভালোবাসাকে এইভাবে যে মিথ্যে বলে অস্বীকার করে গেল তার জন্য আর নিজের চোখের পানি ফেলাটাও বৃথা। এখন শুধু নিজেকে নিয়ে বেঁচে থাকার লড়াই। মেঘ চলে গেছে অনেক দূরে। কিন্তু এই দেশের কোনো এক কোণে সে একটা মানুষ দিনের পর দিন অনুতাপের অনলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, সে খবর জানতেও পারল না মেঘ। যার ভেতরে যন্ত্রণাটুকু লুকিয়ে রয়েছে সে নিজেও জানল না, কেউ একজন তার অবহেলার শিকার হয়ে আজ অজানায় হারিয়ে গেল। শত চাইলেও আর সে ফিরে আসবে না। মানুষটা চলে যাওয়ার সাথে সাথে সবকিছু শেষ করে দিয়ে গেল। অনুভূতির আড়ালে যে ভালোবাসাটুকু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল, হঠাৎ তা তুমুল ঝড়ে হারিয়ে গেল। সাদা কাগজের ক্যানভাসে লেপ্টে থাকা অনুভূতিটাও আজ বেদনার নীল জলে মিশে গেল। সেই হারিয়ে যাওয়া ভালোবাসা, ক্যানভাসে ছড়িয়ে দেওয়া রঙিন রঙের অনুভূতি, এইসব আর কেউ কোনোদিন কাউকে খুঁজতে আসবে কি না তা এদের দুজনের মাঝে কেউই জানে না। জানার আগ্রহও নেই কারো। শুধু আছে লুকানো কিছু স্মৃতি, কিছু কষ্টের মুহূর্ত যা চিরকাল অম্লান হয়ে থেকে প্রত্যেকের মনের মণিকোঠায়। সমাপ্ত।